জেলার সভাপতিদের নাম আজকে জানিয়ে দিচ্ছি। বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল, শ্রী অনুব্রত মণ্ডল, শ্রী অনুব্রত মণ্ডল। আপনারা আমাদের চটি চাটা বলেন, কিন্তু আপনাদের আবার বালিশ চাটতে পছন্দ হচ্ছে। আমাদের ঘর বেঈমান শূন্য হচ্ছে, আমরা বাঁচছি। এইসব নিয়ে আমাদের কোনো বক্তব্যই নেই, কারণ তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক। শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, শ্রী ডক্টর শান্তনু সেন। অবাক হয়ে যাচ্ছি, বিস্ময়ে তাই জাগে, জাগে আমার প্রাণ। আরজিকর নিয়ে শুনলাম যিনি নাকি, যে ডাক্তারবাবু বিপ্লবী সেজেছিলেন, তিনিও যেখানে যাচ্ছেন। আবার যাদের বিরুদ্ধে নাকি তড়িঘড়ি ডেড বডি পড়ানোর অভিযোগ ছিল, তারাও একই মিটিংয়ে বসে আছেন। এটা কি করে হতে পারে? যারা বিপ্লবী এবং যাদের বিরুদ্ধে বিপ্লব, তারা এক জায়গায় গিয়ে বসে আছেন। কারণ মুর্শিদাবাদ শ্রী অপূর্ব সরকার ডেভিড, রাজ্য কমিটির 1 আর 2 হচ্ছেন বিপ্লব মিত্র আর জাভেদ আহমেদ খান। দক্ষিণ কলকাতা শ্রী দেবাশিস কুমার। কত রকম লোক আছেন, কার কার বিরুদ্ধে কি কি অভিযোগ এক সময় কে কে তুলেছিল, আর তারা সব এক জায়গায় গিয়ে বসে যে একটা বিরাট সার্কাসের তাঁবুর তলায় বসেছেন। মানুষ দেখছেন, বিচার করছেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তৃণমূলের যে টুকরে টুকরে জ্ঞান, বিশেষ করে এই বাংলার বুকে একটা বিরোধী দলনেতা ঋতব্রতপন্থী তৃণমূল আর একটা মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী কালীঘাট তৃণমূল, তাদের মধ্যে যে কটাক্ষ পাল্টা কটাক্ষ, রোজ রোজ একটা নাটকীয় পরিস্থিতি চলছে এবং আগামী দিনেও চলবে। এর শেষ কবে কেউ জানে না। একেবারে বাংলার রাজনীতিতে বিশুদ্ধ বিনোদন, পিওর এন্টারটেনিং। কিন্তু এরই মাঝে যারা তৃণমূলের একেবারে তৃণমূল স্তরের কর্মী, তৃণমূল সমর্থক, এখনও যে 40-41% ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছিল, বেচারা সেই মানুষগুলোই কনফিউজ হয়ে পড়েছে এই দুই তৃণমূলের ফ্রিকশনে। আমার মনে হয় দর্শক বন্ধুদের মধ্যে আপনারাও অনেকে বিষয়টি নিয়ে খুবই বিরক্ত এবং কনফিউজড। এরই মাঝে আবার 21শে জুলাই আসছে, ভগবান জানে কি হবে। তো যাই হোক, আজকের মূলত যে বিষয়টি আপনাদের কাছে নিয়ে এলাম এই প্রতিবেদনে, সেটা হলো ঋতব্রতপন্থী তৃণমূল। তারা গতকাল রাজ্য কমিটি ঘোষণা করেছিল, আজকের জেলা কমিটি ঘোষণা করেছে, এবং এই জেলা কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে সবচেয়ে আলোচিত যে নামটি উঠে এসছে, বীরভূমের কোট আনকোট বাঘ অনুব্রত মণ্ডল, কেষ্টা মণ্ডল। তৃণমূলের আমলে বাঘ হয়ে উঠেছিলেন অনুব্রত মণ্ডল। তৃণমূল ক্ষমতা থেকে চলে যাওয়ার পর এখন বোঝা যাচ্ছে আসলে বাঘ না, উনি ছিলেন বাঘছাল পড়া বিড়াল। সেই অনুব্রত মণ্ডল ফের চর্চায়, ফের সংবাদ শিরোনামে, ফের নিউজ হেডলাইন। অনুব্রত মণ্ডল বেশ কিছুদিন ধরে বেসুরো ছিলেন, মনে করাই হচ্ছিল এমন কিছু একটা হবে, এবং সেই মতো আজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তাদের যে তৃণমূল, তার যে জেলা কমিটি ঘোষণা করলেন, সেই কমিটিতে অনুব্রত মণ্ডলকে বীরভূমের জেলা সভাপতি হিসাবে রাখলেন। আবার ঋতব্রতপন্থীদের কমিটিতে কাজল শেখ, মানে সাপে নেউলে সম্পর্ক যার সাথে অনুব্রত মণ্ডলের, তিনিও রয়েছেন। এক অদ্ভুত পরিস্থিতি, এবং সেটা নিয়ে শুধু বীরভূম নয়, গোটা বাংলার রাজনীতিতেই জোর চর্চা শুরু হয়েছে। অনুব্রত মণ্ডল, ওই বলছিলাম বীরভূমের বাঘ বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যাকে, যিনি বারবার ভুল করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে গিয়ে দাঁড়িয়েছেন, মাথায় অক্সিজেন যায় না বলে অজুহাত খাড়া করেছেন। তৃণমূল জমানায় বীরভূমে নাকি যার কথা ছাড়া গাছের একটা পাতা নড়ত না, যার নির্দেশ ছাড়া আকাশে পাখি ডানা মেলত না, যিনি একটা হুঙ্কারে বাঘে হরিণে এক ঘাটে জল খাওয়াতে পারতেন, সেই অনুব্রত মণ্ডল। অবশ্যই রাজনৈতিকভাবে তারও একটা অবদান আছে। বীরভূম থেকে একের পর এক নির্বাচনে যেভাবেই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে তিনি সাকসেস দিয়েছেন, দুর্দান্ত পারফরমেন্স করেছেন, জেলযাত্রাও হয়েছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তার আঁচলের তলায় তার স্নেহের কেষ্ট ভাইকে রেখে দিতেন। সেই কেষ্ট ভাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিলেন। শুধু যোগই দিলেন না, জেলা সভাপতির পদও পেলেন, এবং আবার ঋতব্রত তৃণমূলের সাংগঠনিক কাজকর্ম দেখবেন জেলাতে। দর্শক বন্ধুরা, এবারে বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই অবস্থার জন্য সবচেয়ে বেশি দায়ীকে। সবচেয়ে বেশি দায়ী, অপ্রিয় হলেও আপনাদের এটা শুনতে হবে বা শোনা উচিত, বা আপনারা নিজের মনকে প্রশ্ন করুন যে সবচেয়ে বেশি দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। ওই অনেক সময় বলেন না, এখনও কুণাল ঘোষও তো মাঝে মধ্যে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কয়েক বছরে কান দিয়ে দেখতেন, চোখ দিয়ে না। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কানের কাছে কেউ একটা গুজুর গুজুর করে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকেই সর্বৈব সত্য বলে বাকিদেরকে নিষ্ক্রিয় করতেন, দুচ্ছা করতেন, তাদেরকে দূরে সরিয়ে দিতেন।
আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যখন তিনি ক্ষমতার অলিন্দে ছিলেন, কারা কারা থাকতো দেখবেন, যারাই থাকতো, যারা তার কান খেত এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই কান দিয়ে দেখতেন, আজকে তারাই সবচেয়ে আগে তার পিঠে ছুরি মেরেছে বলেই অভিযোগ। এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সেটা উপলব্ধি করতে পারছেন। কিন্তু ওই চোর পালালে বুদ্ধি বাড়ে, এখন আর ভেবে কি লাভ, দলটা তো কার্যত খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে। দর্শক বন্ধুরা, আমি এই প্রতিবেদনের শুরুতেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা এবং কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী শিবিরের বিধায়ক, তাদের ব্যাক টু ব্যাক বক্তব্য, তাদের বক্তব্য, অভিযোগ পাল্টা অভিযোগ পুরোটাই শোনাবো। কিন্তু তার আগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির রাজ্য কমিটি আর জেলা কমিটিটা একবার চোখ বুলিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন আজকের মমতা বন্দ্যোপাধ্যায় যদি চোখ দিয়ে দেখতেন তাহলে হয়তো এই পরিস্থিতির সম্মুখীন তাকে হতে হতো না। তিনি কান দিয়ে দেখতেন এবং তার ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে থাকা ওই 5-7 জন 8 জন, তারাই তাকে যেটা বোঝাতেন সেটাকেই তিনি সর্বৈব সত্য মনে করতেন। অনেকেই বলতে শুরু করেছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আমরা ভীষণ দূরদর্শী একজন পলিটিশিয়ান মনে করতাম, এই তার দূরদর্শিতার পরিচয়। তিনি বুঝতেও পারলেন না তাকে আশেপাশে ঘিরে কারা রয়েছে। এ নিয়ে বিতর্ক চলবে এবং এই সার্কাস আমরা এখন দেখতে থাকবো। যত 21শে জুলাই এগিয়ে আসবে দেখবেন এই ঋতব্রত গোষ্ঠী আর মমতা বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর এই যে সার্কাসের বিনোদন আরও বাড়তে থাকবে। যাই হোক, আমি চট করে একটু আপনাদের দেখিয়ে দিই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের কমিটিটা, রাজ্য কমিটি, জেলা কমিটি এবং তার আগে সর্বভারতীয় কমিটি, যার চেয়ারম্যান হয়েছেন অরূপ রায়, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ, চন্দ্রিমা ভট্টাচার্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। এবার রাজ্য কমিটি দেখুন আর জেলা কমিটি দেখুন, বেশ কয়েকটি নাম না আপনাদের চমকে দেবে, জাস্ট চমকে দেবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের রাজ্য সভাপতি বিপ্লব মিত্র, বুঝতে পারছেন, যে বিপ্লব মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন, প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসটা করতেন, একটা সময় রাজ্যের মন্ত্রী ছিলেন, তারপর তিনি কিছুদিনের জন্য বিজেপিতে চলে গিয়েছেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ফিরিয়ে তাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, ফের তাকে টিকিট দিয়েছেন, কখনো লোকসভার, কখনো বিধানসভায়, কখনো হেরেছেন, কখনো জিতেছেন। সেই বিপ্লব মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে এখন ঋতব্রত শিবিরের রাজ্য সভাপতি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরের রাজ্য সভাপতিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। কার্যকরী সভাপতি জাভেদ খান, নতুন করে আর কিছু বলার নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কতটা ঘনিষ্ঠতা। এবং তৃণমূল কংগ্রেসের 15 বছরে জাভেদ খান 15 বছরই মন্ত্রী ছিলেন। মহিলা কংগ্রেস সাবিনা ইয়াসমিন, বুঝতে পারছেন, কার্যকরী সভাপতি শিউলি সাহা, তৃণমূল ছাত্র পরিষদ কোহিনুর মজুমদার, সুদীপ রাহা, তৃণমূল যুব কংগ্রেস আনিসুর রহমান বিদেশ এবং কার্যকরী সভাপতি সৌরভ বসু, মানে চন্দ্রিমাদির ছেলে। আমি এই যুব এবং ছাত্র নিয়ে বিশেষ কিছু বলবো না, কিন্তু আমি মাদার বডি যেগুলো, বুঝতে পারছেন নামগুলো কারা, এরাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, এরাই মন্ত্রিত্ব পেতেন, এরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে থাকতেন। এবার জেলা কমিটিটা দেখুন। উত্তর কলকাতা সন্দীপন সাহা, সন্দীপন সাহা কাউন্সিলর ছিলেন, কিন্তু সন্দীপন সাহা মানেই তো স্বর্ণকমল সাহা, আর স্বর্ণকমল সাহা মানেই সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় আগেই পগার পার, এখন এনসিপিআইতে গিয়েছেন, পরবর্তীকালে হয়তো সরাসরি বিজেপিতেও যেতে পারেন বলে শোনা যাচ্ছে। সেই স্বর্ণকমল সাহার পুত্র সন্দীপন সাহা দক্ষিণ কলকাতা দেবাশিস কুমার, বুঝতে পারছেন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতাকে তৃণমূলের আঁতুর ঘর বলা হতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সেই দেবাশিস কুমার, তিনি দক্ষিণ কলকাতার সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের। পূর্ব বর্ধমান রবি চ্যাটার্জি, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পশ্চিম বর্ধমান নরেন্দ্রনাথ চক্রবর্তী। হাওড়া অরুণাভ রাজা সেন। পশ্চিম মেদিনীপুর প্রদীপ সরকার। বীরভূম তো আগেই বললাম অনুব্রত মণ্ডল, যেটা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে। কোচবিহার রবীন্দ্রনাথ ঘোষ, রবি ঘোষ। চিন্তা করতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে ঘনিষ্ঠ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তাকে জায়গা দিয়েছেন, তিনিও এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে। তালিকাটা দেখলেন। আর এই যে কমিটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি যেটা ঘোষণা করলেন, গতকালও ঘোষণা করেছেন, আজও ঘোষণা করলেন এবং এই রাজ্য কমিটিতে আরও বেশ কয়েকটি নাম রয়েছে। স্বর্ণকমল সাহা রয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছে, যিনি জেলে থাকাকালীনও মন্ত্রী ছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেছেন বালু নির্দোষ, তাকে ফাঁসিয়ে জেল খাটানো হয়েছে, সেই জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন শান্তনু সেন। শান্তনু সেনকে তিনি রাজ্যসভায় পাঠিয়েছিলেন, একটা সময় স্পোক্স পার্সন ছিলেন। হ্যাঁ, এটা ঠিক, আরজি করের ঘটনার সময় দলের মধ্যে থেকে, মানে তৃণমূলের মধ্যে থেকে যারা একটু আওয়াজ তুলেছিলেন, বিরোধিতা করেছিলেন ওই নক্কারজনক বর্বরচিত ঘটনার, তাদের মধ্যে অন্যতম ডাক্তার শান্তনু সেন, এটা কিন্তু অস্বীকার করা যাবে না।
তো যাই হোক, সেই শান্তনু সেনও ঋতব্রত শিবিরে রয়েছেন। আরো দুটো নাম আসছে যাদেরকে তারা কমিটিতে ঢোকায়নি, আগামী দিনে ঢোকাবে, কি জায়গা দেবে কি দেবে না আমরা জানি না, কিন্তু সেই দুজন, একটা হলো নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন বিধায়ক, এবং তার পুত্র তীর্থঙ্কর ঘোষ, যিনি এবার পানিহাটির তৃণমূলের প্রার্থী হয়েছিলেন, হেরে গিয়েছেন। সেই নির্মল ঘোষ এবং তার পুত্র আজকে ঋতব্রত শিবিরে যোগদান করার ইচ্ছা প্রকাশ করে সেখানে হাজির ছিলেন, যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সংবাদ মাধ্যমে যে তাদের সঙ্গে কোনো কথা হয়নি, তাদের বিষয়টা ভাবনা চিন্তার স্তরে রয়েছে। বুঝতে পারছেন, এরাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এতদিন ঘিরেছিল। আর এই পুরো বিষয়টি নিয়ে কুণাল ঘোষ ঠিক কি বলছেন শুনুন। অনুব্রত মণ্ডলের খারাপ সময় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, সেই অনুব্রত মণ্ডল ঋতব্রত শিবিরে জয়েন করলেন এবং একই সঙ্গে তিনি বীরভূমের জেলা সভাপতি হলেন। কি বলবেন? দেখুন, সেটা সম্পূর্ণ তার বিষয়, যে মানুষ সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, কে বিপদে পড়লে কে পাশে দাঁড়াবার সব রকম চেষ্টা করেছেন, তারপরেও কে কোন দিকে যাচ্ছেন। যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে বা পারিপার্শ্বিকতা আছে, সেটা অনুমান করার ক্ষমতা সেটা সাধারণ মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষের রয়েছে। ফলে তারা দেখছেন, তারা বিচার করবেন। তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস। শুধু সারা বাংলা নয়, সারা দেশ, সারা পৃথিবীর যারা বাংলা এবং ভারতবর্ষ নিয়ে কৌতূহলী নজর রাখেন তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের উপর দাঁড়িয়ে, সংগ্রামের উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম। ফলে এখন কারা কী জন্য, কাদের কথায়, কোন পৃষ্ঠপোষকতায় তৃণমূল কংগ্রেসের ক্ষতি করার জন্য এই ধরনের কিছু অনধিকার কমিটি বা এই ধরনের কিছু করছেন এবং কারা তাদের কেন্দ্রের ক্ষমতা অপব্যবহার করে সহযোগিতা করছেন, সেগুলো সবাই দেখতে পাচ্ছেন। ফলে যে যা ইচ্ছে কমিটি করতে পারে, তার কোনো বৈধতা নেই। এবং সবথেকে বড় কথা, বাংলার মানুষের কাছে এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই। তাদের কাছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ই বিশ্বাসযোগ্য এবং গ্রহণযোগ্য। ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, তারপর শুনলাম চটি চাটা তৃণমূল, বালিশ চাটা তৃণমূল। আমরা গর্বের সঙ্গে বলি মমতা ব্যানার্জি গরিবের নেত্রী, হাওয়াই চটি পরেন, আপনারা আমাদের চটি চাটা বলেন, কিন্তু আপনাদের আবার বালিশ চাটতে পছন্দ হচ্ছে। ফলে আপনারা আবার ওই দিকে আপনারা ঝুঁকে পড়ছেন। আমাদের ঘর বেইমান শূন্য হচ্ছে, আমরা বাঁচছি। এইসব নিয়ে আমাদের কোনো বক্তব্যই নেই, কারণ তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক। মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল কংগ্রেস, তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ চলা, স্ট্রাগল, সংগ্রাম, এই গোটা জিনিসটার উপর তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত। এখন হঠাৎ বিভিন্ন জায়গার মদত পেয়ে যারা দু মাস আগে নমিনেশন পেয়েছেন তৃণমূল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সই দেখিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই দেখিয়ে, ফান্ড পেয়েছেন তৃণমূলের অ্যাকাউন্ট থেকে নিজের অ্যাকাউন্টে 25 লাখ টাকা করে, তারা হঠাৎ বড় বড় কথা বলে অনধিকার করছেন। আর কত রকম লোক আছেন, কার কার বিরুদ্ধে কি কি অভিযোগ একসময় কে কে তুলেছিল, আর তারা সব এক জায়গায় গিয়ে বসে যে একটা বিরাট সার্কাসের তাঁবুর তলায় বসেছেন। মানুষ দেখছেন, বিচার করছেন, তাদের ব্যাপার। নির্মল ঘোষ আর তার ছেলের নামে এফআইআর হয়েছিল, তারা নাকি এতদিন পলাতক ছিলেন, আজকে বৈঠকে যোগ দিচ্ছেন এবং বলছেন যে আমরা ঋতব্রত শিবিরের শিবিরে রয়েছি। তাহলে ওয়াশিং মেশিন হয়ে গেল কি এই প্রসেসটা, যে ঋতব্রত তৃণমূলে কোনো বিধায়ক গেলে প্রাক্তন না, আমি তো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বিস্ময়ে তাই জাগে, জাগে আমার প্রাণ। আরজিকর নিয়ে শুনলাম যিনি নাকি, যে ডাক্তারবাবু বিপ্লবী সেজেছিলেন, তিনিও যেখানে যাচ্ছেন, আবার যাদের বিরুদ্ধে নাকি তড়িঘড়ি ডেড বডি পড়ানোর অভিযোগ ছিল তারাও একই মিটিংয়ে বসে আছেন। এটা কি করে হতে পারে? যারা বিপ্লবী এবং যাদের বিরুদ্ধে বিপ্লব, তারা এক জায়গায় গিয়ে বসে আছেন, কারণ যারা যাচ্ছেন তাদের অধিকাংশ ব্যক্তি স্বার্থে গেছেন, বাকিদের উপর চাপ দিয়ে নিয়ে গেছে। তৃণমূলের কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী সারা বাংলার রাজনীতি সচেতন মানুষের সঙ্গে এই বিশ্বাসঘাতকদের কোনো সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে, এখনো দাবি করে যাচ্ছেন কুণাল ঘোষ। কিন্তু আসলে কি হবে সেটার উত্তর তো সময় দেবে। আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করেই তৃণমূল কর্মী সমর্থকদের আবেগ, বিশেষ করে নতুন জেনারেশন ছাত্র যুবরা পথে নামছে। কিন্তু সেটাও তো ওই কলকাতা বা দক্ষিণ কলকাতার মধ্যেই সীমাবদ্ধ। গ্রামের দিকে কি তৃণমূলের
ঝান্ডা ধরার লোক আছে, এখনো ভোট আছে তৃণমূলের 40%, কিন্তু কোনো নেতাই তো নেই। হাল ধরবে কে? একটি রাজনৈতিক দল তাকে সংগঠন দিয়েই পরিচালিত করতে হয়। আপনি যদি দিনের পর দিন কোনো কর্মসূচি না রাখেন, আর যদি দু একটা কর্মসূচি করেন সেটা আপনার কালীঘাট বা হাজরা ওই চত্বরে, সেটার কোনো প্রভাব গ্রামের দিকে পড়ে না। কারণ পশ্চিমবঙ্গ মানে কোচবিহার থেকে কাকদ্বীপ, কলকাতা থেকে কালনা, 294টি বিধানসভা সিট, 42টি লোকসভা সিট, এতগুলো পঞ্চায়েত, এতগুলো মিউনিসিপ্যালিটি, যে কোনো কারণেই হোক, আপনার পিঠে ছুরি মেরেই হোক, কিন্তু আপনাকে তো ছেড়ে একে একে সবাই চলে যাচ্ছে। সংগঠন তাহলে থাকবে কি করে? সংগঠন না থাকলে কর্মসূচি হবে না, আর কর্মসূচি না হলে দলটাও থাকবে না। দর্শক বন্ধুরা, এটাই রাজনীতির একটা স্বাভাবিক ফর্মুলা। তাই কুণাল ঘোষ বলছেন বটে মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল কংগ্রেস আর তৃণমূল মানেই মমতা, এটা তো ইতিহাসে লেখা থাকবে। কিন্তু এখন থেকে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে ইতিহাসে চলে যাচ্ছেন না? কি মনে করছেন আপনারা? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবর আলো সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।